2024-এর বর্ষসেরা বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার আশাব্যঞ্জক দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। ভারতের পার্লামেন্ট চত্বরে হাতাহাতি, আইসিইউতে বিজেপির 2 এমপি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলতি বছর 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দেশের নতুন যাত্রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা বাংলাদেশকে এই তালিকার শীর্ষে নিয়ে আসে। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেরা নির্বাচিত হওয়ার তালিকায় বাংলাদেশ সিরিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার মতো দেশকে পেছনে ফেলেছে। সেরা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং গেল 12 মাসে দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশের দমনপীড়ন, নির্বাচনে জালিয়াতি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং অর্থ আত্মসাতের মতো কাজে যুক্ত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন বাংলাদেশের জন্য বিজয় নিয়ে আসে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে দ্য ইকোনমিস্ট। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লির পার্লামেন্ট চত্বরে দেশটির বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্যদের হাতাহাতি ও কিল ঘুষির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে প্রবেশের সময় হাতাহাতির এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন ওড়িশার এমপি প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের এমপি মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পার্লামেন্ট চত্বরেই চলল দুপক্ষের হাতাহাতি, কিল ঘুষি। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে দেখা গেল নাটকীয় এক দৃশ্য। পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন 2 জন সাংসদ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির 2 জন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। এই ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন। রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলেও 7 জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। अभी एक फैशन हो गया है, अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता है। তার এই মন্তব্যের পরই ফুঁসে উঠতে শুরু করে বিরোধী দলীয় এমপিরা। পার্লামেন্টে শুরু হয় ব্যাপক হইচই। অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন রাহুল গান্ধী। পার্লামেন্টের ভেতরে আম্বেদকরের ছবি টাঙিয়ে জানানো হয় প্রতিবাদ। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে চলে প্রতিবাদ, ওঠে তার পদত্যাগের দাবি। বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্টে ঢুকেছিল কংগ্রেস, কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। বিরোধীরা এগোলে 2 পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়ই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত। বিজেপির অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান সারঙ্গীর গায়ের উপর। এতে 2 জনই মাথায় চোট পান। পরে তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অভিযোগ উঠেছে, আইসিইউতে ভর্তি হয়ে বিজেপির সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন। ফলে এই ঘটনাকে বিজেপির নতুন নাটক হিসেবেও আখ্যা দেন অনেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরের অশান্তি বিজেপির পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ ৩ জনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালত। জামিনের বিনিময়ে প্রত্যেককে ১০ লাখ রুপি জমা দিতে হবে। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। তবে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করতে পারবেন না। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে। এদিকে গেল ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। এর আগে ২০২২ সালের মে মাসে অর্থ পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। একদিকে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর হস্তক্ষেপ, অন্যদিকে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। সবকিছু মিলিয়ে অনিশ্চিত অবস্থার মুখে পড়েছে হায়াত তাহরির আল শামের প্রধান ও সিরিয়ার নতুন শাসক আল জোলানি। আসাদ পরিবারের ৫৩ বছরের শাসন ব্যবস্থা শেষ হওয়ায় ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সামাল দেয়াই হবে নতুন সরকারের সামনে আসল পরীক্ষা। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামী সরকার। সম্প্রতি এমন মন্তব্য করেছেন সিরিয়ার নতুন শাসক আহমেদ হুসাইন আল শারার। বাশারকে হটিয়ে গদির দখল নেয়া বিদ্রোহী এই নেতা আল জোলানি নামেই পরিচিত। তার এমন কথায় নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্য। ভূরাজনৈতিক অঙ্গনে সিরিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। একদিকে দেশটিতে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় পুরনো মিত্র ইরান ও রাশিয়া, অন্যদিকে পট পরিবর্তনের ফায়দা নিতে তৎপর ইসরায়েল ও তুরস্ক। মস্কোর বদলে নতুন সরকার যেন ওয়াশিংটনের স্বার্থ দেখে, সে ব্যাপারে দেনদরবার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব অনিশ্চয়তার মাঝে প্রশ্ন উঠেছে, কোন দিকে গড়াচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ? নানা পক্ষের কাড়াকাড়িতে আদৌ কি শান্তির দেখা পাবে দেশটির জনগণ? বাশারের পতনের পর এখনও নতুন দিনের আশায় আছে স্বৈরশাসক মুক্ত সিরিয়া। স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আল জোলানি। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে এইচটিএস, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, সিরিয়া এখন যুদ্ধক্লান্ত। প্রতিবেশী কোনো রাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয় তার দেশ। আহমেদ হুসাইন আল শারার অতীত নিয়ে সন্দেহ থাকলেও আন্তর্জাতিক মহলে তার বর্তমান ভূমিকা সিরিয়ার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। সিরিয়ায় স্থিতিশীল পরিস্থিতি ও দেশ গঠন প্রক্রিয়া যখন চলমান, সেই একই সময়ে রাষ্ট্রটির ভবিষ্যৎ নির্ধারণে নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ। বাশারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক আগ্রহ। এর মাঝেই দেশব্যাপী পুরোদমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বাশার বিরোধী বিদ্রোহে নেতৃত্ব দেয়া এইচটিএস। তবে কার্যকর রাষ্ট্র পুনর্গঠন করতে হলে আল জোলানির জন্য বড় চ্যালেঞ্জ হবে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা। হায়াত তাহরির আল শাম ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার মতো সমঝোতা না হলে দেশটির সামনে রয়েছে ভয়াবহ বিপদ। বাশারের পতনের দিন থেকেই ইসরায়েল ঘোষণা করেছে সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তি থেকে সরে আসছে তারা। দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী বেছে বেছে ধ্বংস করেছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম। একই সাথে দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোনের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯৭৩ সালের পর এবারই প্রথম বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডেও ঢুকে পড়েছে দখলদার সেনারা। এইচটিএস নেতা আহমেদ হুসাইন আল শারা আল জোলানির কথায় আশ্বাসের সুর থাকলেও আগামী কয়েক মাস তার জন্য হবে কঠিন পরীক্ষা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সংঘাত পরবর্তী পরিস্থিতিতে সিরিয়াকে স্থিতিশীল করতে ব্যর্থ হলে আফগানিস্তান, ইরান ও লিবিয়ার মতোই বিপজ্জনক হতে পারে দেশটির ভবিষ্যৎ। সেক্ষেত্রে বাশারের শাসনামল শেষ হলেও বাস্তবে খুব একটা পরিবর্তন হবে না সাধারণ সিরিয়ানদের ভাগ্য। তখন মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শক্তিগুলোর টানাটানির কবলে পড়ে অন্তহীন অনিশ্চয়তার পথেই হাঁটবে সিরিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এবার সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি নিয়ে নিজেদের মিথ্যা তথ্যের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। দেশটিতে 900 নয়, প্রায় 2000 মার্কিন সেনা রয়েছে বলে জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার জানান, বাশার সরকারের পতনের আগে থেকেই বাড়তি মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছিলেন, যদিও কবে থেকে বাড়তি সেনা সেখানে আছে তা স্পষ্ট করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এত ব্যাপক সেনা উপস্থিতির বিষয়টি সম্প্রতি জেনেছেন। 900 সেনা সেখানে দীর্ঘমেয়াদে আর বাকিরা সাময়িক সময়ের জন্য মোতায়েন করা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএসএস দমন করার অজুহাতে 2014 সালে প্রথম সিরিয়ায় পা রাখে মার্কিন সেনাবহর। 2017 সালে আইএসএস নির্মূল হলেও সিরিয়া ছাড়েনি মার্কিন সেনারা। বর্তমানে সিরিয়ার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে মার্কিন মদতপুষ্ট কুর্দি বাহিনী এসডিএফ। এই বাহিনীর বিরুদ্ধে তুরস্কের ব্যাপক হামলা থামিয়ে অস্ত্রবিরতি কার্যকরে গত সপ্তাহে সফল হয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে শপথের 1 মাস বাকি থাকতে মার্কিন কংগ্রেসে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাবিত সরকারি ব্যয় নির্বাহ বিল পাশ না হওয়ায় ছুটির মৌসুমের আগে অচলাবস্থার আশঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় সরকার চালাতে খরচের আর্থিক বরাদ্দ পাশের প্রস্তাব প্রতিনিধি পরিষদে তোলা হলে ভোটাভুটিতে পক্ষে 174 আর বিপক্ষে 235 ভোট পড়ে। প্রতিনিধি পরিষদ স্পিকার মাইক জনসন জানিয়েছেন, এই বিলটি পাশ করতে শেষ সময়সীমা পর্যন্ত চেষ্টা করা হবে। এক্ষেত্রে আবার ভোটাভুটির জন্য উঠবে বিলটি। ভোটাভুটিতে বিরোধী ডেমোক্রেট নেতাদের মতোই ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে বিপক্ষে ভোট দিয়েছেন 38 জন রিপাবলিকান জনপ্রতিনিধি। 20 ডিসেম্বরের পর থেকে 14 মার্চ পর্যন্ত ব্যয় নির্বাহের বিল পাশ করতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে আহ্বান জানালেও এটি ভোটাভুটিতে মুখ থুবড়ে পড়ায় রিপাবলিকান পার্টিতে ফাটলের বিষয়টি সামনে চলে এসেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের মধ্যেই ব্যয় নির্বাহ বিল নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে বেতন বন্ধ হয়ে চরম দুর্দশায় পড়বেন সরকারি বিভিন্ন দপ্তরের 20 লক্ষাধিক কর্মী। শনিবার থেকে আংশিক বন্ধ হতে পারে কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রম। ক্রিসমাস আর ইংরেজি নববর্ষের মতো ছুটির মৌসুমের আগে এমন অবস্থায় চরম অচলাবস্থার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র, যা শাটডাউন নামে পরিচিত। ইউক্রেন যুদ্ধ অবসানে এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উদ্যোগে সার্বিক সহযোগিতার স্পষ্ট বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এক্ষেত্রে আপোষেও আপত্তি নেই। প্রেসিডেন্টকে প্রশ্ন করার বার্ষিক আয়োজনে এই ইঙ্গিত দিয়েছেন পুতিন। 4 ঘন্টা 27 মিনিটের আয়োজনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প মধ্যস্থতা আলোচনার উদ্যোগ নিলে মস্কো পূর্বশর্ত দেবে না বলে আশ্বস্ত করেছেন পুতিন। বলেছেন, কয়েক বছর ধরে যোগাযোগ ট্রাম্পের সাথে সাক্ষাতে আগ্রহী। মধ্যস্থতা বৈঠকে সমঝোতা আর আপোষের মানসিক প্রস্তুতি থাকলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগ বাড়িয়ে এটি আয়োজনের প্রস্তাব দেওয়ার মতো দুর্বল অবস্থানে নেই রাশিয়া। হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার সাথে এখনো যারা যুদ্ধ চায় তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অনেক আগে ইউক্রেনে হামলা চালিয়ে দখল নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এটি পাগলামি আর মূর্খতা ছাড়া কিছুই নয়। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।